আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অঙ্গমঞ্চের আমাদের আজকের আলোচনায় অতিথি হিসেবে আছে। নমস্কার, আমি তরুণ ঘোষ। আপনারা সবাই হয়তো ভাবছেন পরবর্তী কি, বিএনপি তো জিতলো আর শফিকুরের জামাত তো হারলো, যদিও উনি এখনো হার স্বীকার করেননি। বিএনপি 200-র উপরে ভোট পেয়েছে, 300 আসন সংসদের, জাতীয় সংসদের মোট 350, তার মধ্যে 50 জন তো মহিলাদের জন্য সংরক্ষিত, তাহলে 300 আসন। এই 300 আসনের মধ্যে 200 আসনের উপরে বিএনপি জিতে গিয়েছে। এখন শেষ মুহূর্তে এই যে খেলাটা ঘুরলো, জামাতের যে খেলা, সারা রাত ধরে ভোট মারা, সারা রাত ধরে আপনার দাঙ্গা হাঙ্গামা করা, পুরো দেশটাকে দখল করার একটা চক্রান্ত করেছিল জামাত। তার সঙ্গে চক্রান্তে যোগ দিয়েছিলেন আমাদের বলবো না, আপনাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি তো বরাবরই জামাতি এবং জামাতের প্ল্যানিং উনি চলছিলেন। কিন্তু গতকালকে আমাদের সেনাপ্রধান দ্বিবেদী সাহেব তাকে ফোন করে চরম ধমক দিয়েছেন যে আপনি যদি এইভাবে কাজ করতে থাকেন তাহলে ভারত আপনাকে তুলে আনতে 8 ঘন্টার বেশি সময় নেবে না। 8 ঘন্টা লাগবে আপনাকে তুলে আনতে। আপনি ভারতের কথা শুনে কাজ করুন, যেরকম বলা হয়েছিল সেই অনুযায়ী কথা বলুন, চলুন। তারপরে একদম ওয়াকারুজ্জামান পুরো খেলা ঘুরিয়ে দেন, মার দাঙ্গা চারিদিকে করে একদম জামাতের প্রার্থীকে একেবারে আটক করে গুলি শুদ্ধ বন্দুক আটক ফাটক করে টাকা পয়সা ধরে জামাতের মধ্যে একটা ত্রাস ধরিয়ে দেন। এদিকে আপনার আওয়ামী লীগ কর্মীরা তো ঘরের মধ্যে বন্দী, তার মধ্যে যতটা ইঞ্জিনিয়ারিং করা সম্ভব, রিগিং করা সম্ভব সব তো করে নিয়েছে। এখন হিসেব অনুযায়ী যদি অফিসিয়াল হিসেব ধরেন তাহলে 14%-এর বেশি ভোট পড়েনি। 14%, বাকিটা সব ভেজাল। আর বিএনপি ঘরে পুরো ভোটটা পড়েছে। হ্যাঁ, কিছু ভোট এরকম খবর আছে, কিছু ভোট আওয়ামী লীগেরও রয়েছে, যারা বিএনপির মানে এর তলায় আশ্বাসে বেঁচে আছেন যে আমরা তোমাদেরকে দেখব, তোমরা আমাদের সঙ্গে থাকো, তারা কিছু কিছু দিয়েছেন, এমন খবরও আছে। এখন ব্যাপার হচ্ছে, এই সকালবেলা আমি ভিডিওটা করতে বসলাম কেন, এখন ঘড়িতে বাজে 9টা। এই খবরটা হচ্ছে নিঃশব্দে অজিত দোভাল খেলে দিলেন এবং কালকে রাত্রিবেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে শুভেচ্ছা পাঠিয়েছেন, শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, মানে ফোন করে শুভেচ্ছা ফোনালাপ হয়েছে এবং জিজ্ঞেস করেছেন দিদি আপনি কবে ফিরতে চান। এর মধ্যে নিহিত আছে এক গুরু তত্ত্ব, কবে ফিরতে চান। অর্থাৎ এবার আপনারা মনে করুন, পিছন দিকের ইতিহাস মনে করুন, যখন আমাদের তারেক জিয়ার মা যখন মারা গেলেন, তখন কিন্তু আমরা রাষ্ট্রদূতের হাত দিয়ে কোন রকম শোক বার্তা পাঠায়নি। গিয়েছিলেন কে? স্বয়ং জয়শঙ্কর। তিনি গিয়ে আলাদা তারেক রহমানের সঙ্গে মিটিং করেছিলেন এবং সেখানেই ঠিক হয়েছিল যে তারেক রহমান ক্ষমতায় বসবেন, ক্ষমতায় বসে তিনি এই যে আওয়ামী লীগের এই যে মানে আওয়ামী লীগকে নির্বাসনে পাঠানো এই যে সরকারি অর্ডারটা, সেটা উনি খারিজ করবেন। প্রথম ধাপ হচ্ছে এইটা, অর্থাৎ আওয়ামী লীগ, তার উপর থেকে সমস্ত মামলা তুলে নেওয়া হলো, আওয়ামী লীগের নির্বাসন প্রত্যাহার করে নেওয়া হলো সরকারিভাবে। তারেকের সমস্ত মামলা তো অনেক এই হয়ে গেছে, অর্থাৎ আওয়ামী লীগের সঙ্গে একটা বোঝাপড়া একটা ভারত করাচ্ছে।
এইবার আওয়ামী লীগ নেত্রী বাংলাদেশে ফিরবেন। তাই নরেন্দ্র মোদী বলেছেন আপনি কবে ফিরতে চান, সেই অনুযায়ী তারেক রহমানের সঙ্গে কথাবার্তা হবে। কারণ তারেক রহমান গদিতে বসে প্রথম যে সইটা করবেন সেটা হচ্ছে আওয়ামী লীগের নির্বাচন সংক্রান্ত যে নথি আছে সেটাকে বাতিল করবেন এবং তার বিরুদ্ধে যত মামলা আছে সেই মামলাগুলোকে বাতিল ঘোষণা করবেন। এটা ছিল ভারতের প্রথম শর্ত জয়শঙ্করের সঙ্গে মিটিং এর সময়তে। এবং সেই শর্ত অনুযায়ী কাজ হচ্ছিল, কিন্তু পরবর্তীকালে তারেক রহমান জয়শঙ্করকে ফোন করে জানান পরশু দিনকে যে জামাত যেভাবে অত্যাচার করছে এবং যেভাবে ক্যাম্পেইন করছে, সরকারি এতে ইউনুস কাজে লাগিয়ে জামাতকে ক্ষমতায় আনার চেষ্টা করছে, সেখানে তো আপনাদের সঙ্গে কথা বললেও আমরা কিন্তু ক্ষমতায় যেতে পারবো না, সেক্ষেত্রে আমরা কি করব। তারপরে কথা হয় অজিত দোভালের সঙ্গে। তারপর অজিত দোভালের বুদ্ধিতে হবে বা কিছু একটা হবে, আমাদের সেনাপ্রধান তারপরে ফোন করে চমকান হচ্ছে এই ওয়াকারুজ্জামানকে। ওয়াকারুজ্জামান বেসিক্যালি কিন্তু ভীতু মানুষ, সবসময় নিজে একটু বাঁচিয়ে চলেন, নিজের পেছনে বাটামটা যাতে না পড়ে সেই জন্য বাঁচিয়ে চলেন। ওয়াকারুজ্জামানের কাছে যখন এই ধমকটা গেল তখন ওয়াকারুজ্জামান দেখলো আমি তো বিপদে পড়ে যাব। ভারতের কথা যদি শোনেন, সেনাপ্রধান বলেছেন ভারতের কথা যদি শোনেন তাহলে আপনি প্রাণে বেঁচে যাবেন এবং দেশেও থাকবেন, আর আপনি যদি বিদেশে যেতে চান সেটা আপনার ইচ্ছা, কিন্তু আপনার গায়ে কেউ হাত দেবে না। আর যদি আপনি তার অন্যতা করেন তাহলে আপনাকে তুলে আনতে আমাদের আধ ঘন্টা সময় লাগবে না, আধ ঘন্টা সময় লাগবে না আপনাকে তুলে আনতে, আপনি যেখানেই থাকুন, আমরা সব জানি। তারপরে এখন তারপরে তো ওই কাণ্ড হয়। আপনাদের অনেকের মনেই প্রশ্ন ছিল, আমি গতকালকে ভিডিও যেটা করেছি সেখানে শেখ হাসিনার যে বার্তা আমি দিয়েছি সেখানে আপনারা সবাই লিখেছেন যে পরবর্তী কি। পরবর্তী হচ্ছে এইটা যে প্রথম ধাপে শেখ হাসিনা এই আওয়ামী লীগকে নির্বাসিত করা, সেই আদেশটাকে খালাস করে দেওয়া। দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার করা, মানে বাতিল করা। এবং তৃতীয় হচ্ছে নিরাপরাধ যত আওয়ামী লীগ কর্মী রয়েছেন, সাংবাদিক রয়েছেন, বুদ্ধিজীবী রয়েছেন, লেখক রয়েছেন, তাদের সমস্ত মামলা থেকে বেকসুর খালাস করে দিতে হবে। কোনো জামিন নয়, বেকসুর খালাস করে দিতে হবে। এগুলো কিন্তু শর্তের মধ্যে রয়েছে। অর্থাৎ এখন যারা আওয়ামী লীগের কর্মী, নেতা, যারা লেখক, বুদ্ধিজীবী, শিল্পী যারা রয়েছেন, যারা এই অত্যাচারের শিকার হয়েছেন, তারা এখন নিশ্চিন্তে থাকতে পারেন যে আগামী মাসখানেকের মধ্যে আপনাদের পুরোপুরি মুক্তির ব্যবস্থা হবে, সেখানে কোনো জামিনের প্রসঙ্গ থাকবে না। এবার শর্ত হলো শেখ হাসিনা যখন ফিরবেন তখন তিনি আবার নির্বাচনী কাজকর্ম শুরু করে দেবেন, আর এই সরকার টিকবে না। কারণ যখনই শেখ হাসিনা তার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করবেন, তিনি যখন বলবেন যে আমাকে উৎখাত করা হয়েছিল, এই চক্রান্ত হয়েছিল আপনাদের চোখের সামনে, এইবার 16 বছর ধরে আমি যা করেছি, আমাকে চোর সাজানো হয়েছিল, আমি কতটা চোর কতটা সাধু আপনাদের চোখের সামনে, আমি কি দেশ রেখে গেছিলাম আর কি দেশ হয়েছে সেটা আপনাদের চোখের সামনে, অথচ আমাকে চোর প্রমাণিত করে আমাকে দেশটাকে বাধ্য করা হয়েছে, মানুষকে ভুল বোঝানো হয়েছিল, আপনাদের ভুল বোঝানো হয়েছিল। এই বার্তা যখন ধীরে ধীরে সশরীরে তিনি দেবেন তখন দেখবেন হাওয়া পাল্টে গেছে, একটা বিদেশি চাপ একটা আসবে। ভারত চাইছে কি আপাতত ব্যাপারটা ধামাচাপা হোক, আপাতত জিনিসটা ধামাচাপা হোক, তারপর এখন দেখা যাবে ভবিষ্যতে কি হয়। আন্তর্জাতিক মহল থেকে একটা চাপ সৃষ্টি করে তখন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, মানে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক যে নির্বাচন যেটা হয়নি, সেই নির্বাচনটা করতে হবে আওয়ামী লীগকে রেখে, জাতীয় পার্টিকে রেখে এবং আর যত দল আছে সমস্ত দলকে রেখে সেই নির্বাচন করতে হবে। আর সেই নির্বাচন যদি হয়, সমস্ত দলকে রেখেও যদি হয়, প্রধান বিরোধী দল হবে বিএনপি
এবং বিএনপি সেই মর্যাদা পাবে। ভারতের সঙ্গে যা কথা হয়েছে সেই বিএনপি সেই মর্যাদা পাবে। আর যদি যৌথভাবে তারা কোন রকম সরকার গড়ে বিএনপি এবং আওয়ামী লীগ, তাহলে হয়তো উপপ্রধানমন্ত্রী হতে পারেন তারেক জিয়া। অঙ্কে এমনও রয়েছে, উপপ্রধানমন্ত্রী হতে পারেন তারেক জিয়া। এখন পুরোটাই হচ্ছে ভাসমান। এই যে আমি যেটা বলছি আপনারা কোনোটাই ধরে নেবেন না যে এটাই হচ্ছে, এটা পুরোটাই হচ্ছে ভাসমান। কোনটা হবে কোনটা হবে না এটা আমি এখন আপনাদের বলছি বটে, এটা অনেক স্পেকুলেশন আছে। কখনো ধরে নেবেন না, আবার ভবিষ্যতে বলবেন না আপনি তো বলেছিলেন, তো হলো না। এগুলো হচ্ছে স্পেকুলেশন, কূটনৈতিক মহলে স্পেকুলেশন। যে স্পেকুলেশনের কথাটা আমি আপনাদেরকে বলছি, অনেক কিছুই ঘটতে পারে। এটা আবার উল্টোও করতে পারে, সম্পূর্ণ উল্টো করতে পারে, তখন আবার অন্য ব্যবস্থা হবে। তো এখন আপনাদের যেটা প্রাথমিক জিজ্ঞাসা ছিল সেটা হচ্ছে শেখ হাসিনা কবে ফিরছেন। শেখ হাসিনা খুব শীঘ্রই ফিরবেন। আমার সঙ্গে তার কোনো কথাবার্তা হয়নি, কিন্তু আমি কূটনৈতিক মহল থেকে যেটা জানতে পেরেছি, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী জিজ্ঞেস করেছেন দিদি আপনি কবে ফিরতে চান, উনি বলেছেন আমি যত শীঘ্র সম্ভব ফিরতে চাই, আপনারা ব্যবস্থা করুন। কারণ দেশ এখন শান্ত হবে, দেশকে এখন শান্ত করতে হবে। এখন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশের ভোট তো শুরু হয়েছে। ভোট শুরু হওয়ার কথা আজকে সকালবেলা, কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছেন কালকে রাত্রির থেকে ভোট শুরু হয়ে গেছে। এখন একটা অভিযোগ উঠতো শেখ হাসিনা নাকি রাতে ভোট করতেন। তো এখন প্রমাণ হচ্ছে কারা রাতে ভোট করছে। তো যাই হোক, এই নির্লজ্জের মতো যে ভোট যেটা হয়েছে, ভোট বলবো না, এটা ভোট চুরি হয়েছে। কোথাও দেখা যাচ্ছে, আপনার সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছেন, কোথাও দেখা যাচ্ছে যে ভোটটা ব্যালট পেপারে আগে থেকে সিল মারা রয়েছে, এই নিয়ে ঝগড়াঝাটি চলছে। আবার একটা মজার সিন দেখলাম, আমার জায়গাটা মনে নেই, সেখানে সেনাবাহিনী ক্রিকেট খেলছে। খোদ গুলশানে ভোট কেন্দ্র ফাঁকা। মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেদন মেনে সবাই ভোট বর্জন করেছে। এখন এই যে টোটাল চিত্রটা যেটা দাঁড়িয়েছে, কাল রাত্রিবেলা এত গন্ডগোল করেছে, করে এত ভোট টোট মেরেছে, এখন হিসেব তো মেলাতে হবে। নির্বাচন কমিশন জানিয়েছে দুপুর 12টা পর্যন্ত নাকি 34.33 এইরকম একটা কিছু, 34 বা 35.33 এইরকম একটা পার্সেন্টেজে ভোট পড়েছে। হিসাব মিলাতে হবে তো। এখন এই যে অবস্থাটা কাল রাত্রির থেকে চলছে, তার ফলে বিএনপি এখন প্রচন্ড ক্ষিপ্ত। ঘন্টাখানেক আগে 12টা থেকে, আমি এখন রেকর্ড করছি 1টার সময়, 12টা থেকে একটা বৈঠক হয়েছে 45 মিনিটের জন্য যমুনাতে। সেখানে উপস্থিত ছিলেন মহামান্য ইউনূস সাহেব, কোথায় দেখেছেন। সেখানে আরো উপস্থিত ছিলেন সেনাপ্রধান, জামাতের একজন এবং বিএনপির একজন নেতা এবং 5 জন উপদেষ্টা। উপদেষ্টারা ভেবেছিলেন যে একটা উইন উইন সিচুয়েশন হবে, সেখান থেকে একটা সিদ্ধান্ত আসবে যাতে তাদের পিঠের চামড়াটা বাঁচে। কিন্তু যে কাণ্ড জামাত করেছে, তাতে এই ভোট তো কোনোভাবেই মান্যতা পাবে না এবং ভোট ইলেকশন কমিশনকে বানচাল করতেই হবে। ইলেকশন কমিশনের ঘাড়ে কিন্তু পুরো একেবারে দোষ গিয়ে পড়বে যদি এই ভোটকে মান্য দিতে চায়। এখন সকালবেলা আমি একটা ছবি দেখলাম, ইউনূস পাগলের মতো হাত পা ছুড়ে একটা হাস্য একেবারে এতে ভঙ্গিতে
মানে অট্টহাসির ভঙ্গিতে তিনি দুহাত তুলে নাচতে নাচতে প্রায় যাচ্ছেন, তার মেটিকুলাস ডিজাইনের ভোট কমপ্লিট হয়ে গিয়েছে। লোকটাকে দেখে আমার মনে হচ্ছিল এর মস্তিষ্ক বিকৃতি হয়েছে, না হলে পরে এই মানুষটা এইভাবে নির্লজ্জের মতো এইভাবে মানে নাচতে নাচতে প্রকাশ্য রাস্তায় যেতে পারে না। এনসিপির যে নেতারা আছে সেই নেতারা কোথাও ধাওয়া খেয়েছেন, কোথাও ধরা পড়েছেন, জামাত প্রচুর মার খেয়েছে, বিএনপি আর জামাতে প্রচুর ঝাপটাঝাপটি হয়েছে, পাল্টাপাল্টি উল্টোটাও হয়েছে। মানে সব মিলে কাল রাত্রির থেকে আজকে সকাল পর্যন্ত যে চিত্র দেখা গেল, তাতে পৃথিবীর কোন নির্বাচন এই রকম অন্তত আমরা দেখিনি। বাংলাদেশে যে নির্বাচনটা এবারে হলো, তা এই বৈঠকের পর যে সিদ্ধান্তটা হয়েছে, বিএনপি এখন ক্ষমতা দখলের জন্য আজকে বিকেল থেকে যমুনা, সচিবালয় এবং ইলেকশন কমিশনে দখল নিয়ে নেবে। মানে এই হচ্ছে ঝামেলা শুরু হচ্ছে, এই ভোট গ্রহণ শেষ হবে, তারপর বিএনপি মাঠে নামবে, বিএনপি আর জামাতের মধ্যে ব্যাপক মারপিট হবে, যেটা আমি আগে থেকে আন্দাজ করে আপনাদের বলেছিলাম যে ভোট গ্রহণ শেষ হয়ে গেলে আরো রক্ত বইবে। কালকে আমার জানা মতে তিনজন মারা গিয়েছেন। এরপরে আজকে থেকে অবস্থা কি করুণ হতে পারে সেটা আপনারা দেখে নেবেন একবার। তবে যখন বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যমুনার দখল নেবে, সচিবালয়ের দখল নেবে, ইলেকশন কমিশনের দখল নেবে, দখল নিয়ে তারা রাষ্ট্র শাসন করবে এবং তারা এই ভোটকে অবৈধ ঘোষণা করে হয় এই ভোটকে ভোট থেকে বেরিয়ে আসবে, অবৈধ বলে বেরিয়ে আসবে, তার মানে ভোট বানচাল হলো, আর একটা ইলেকশন হবে। আর যদি তা না হয় তাহলে পরে দাঙ্গা হাঙ্গামা করে একটা পুরো অচল করে দেওয়া হবে। মোটামুটি বাংলাদেশে যে স্থিতিশীলতার আশা করা গিয়েছিল, আমাদের কাগজগুলো যেগুলো লিখছিল, এখান থেকে যারা গিয়েছিলেন যে সমস্ত প্রতিনিধি, তারা যেগুলো লিখছিলেন আর আমি যেটা বলছিলাম, তাদের মানে আশা আর আমার আগাম বার্তা দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আলটিমেটলি আমি যেটা বলেছিলাম সেটাই হতে যাচ্ছে। ভোটটা বানচাল হবে এবং বিএনপির সঙ্গে জামাতের ব্যাপক সংঘর্ষ হবে। এই সংঘর্ষে এই ভোটটা বানচাল হতে বাধ্য। আর যেভাবে সোশ্যাল মিডিয়ায় এই ভোট সম্পর্কে যত ছবি বেরিয়েছে, সেই ছবি যখন অন্যের হাতে গিয়ে পৌঁছাবে, অন্য যে সমস্ত এজেন্সিগুলোর হাতে গিয়ে পৌঁছবে, দেশের হাতে গিয়ে পৌঁছবে, তারা কি মনে করেন এই ভোটকে তারা মান্যতা দেবেন? প্রশ্ন এখানেই। মান্যতা কেউ দেবে না। সব থেকে বড় কথা হচ্ছে, গতকাল রাতে ইউএস এবং ভারত যখন এই ভোটের এই খেলা রাত্রিবেলা চলছে, তখনই এই ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। সরকারিভাবে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে যে এই ভোট আমরা মানছি না। এইবার আসবে ইউরোপিয়ান কমিশন, ইউরোপীয় দেশগুলো। রাশিয়া বলে দিয়েছে আমরা দর্শক হয়ে বসে থাকবো না। চীন আগে থেকে হাত সাফাই করে দিয়েছে। চীনের কালকে একটা ভিডিও আমি দেখিয়েছি, যখন লাইভ অনুষ্ঠান হচ্ছে তখন আমি একটা খবর দেখিয়েছি। তারা চীন বলেছে যে বাংলাদেশ ইস্যুতে আমরা ভারতের সঙ্গে আছি, কোনো শত্রুতার মধ্যে আমরা নেই। অর্থাৎ ভারতবর্ষ যেটা চাইছিল ইনক্লুসিভ নির্বাচন, সেই ইনক্লুসিভ নির্বাচনের দিকেই যেতে হবে
এছাড়া বাংলাদেশে কোনো ভোট মানে গ্রহণযোগ্য হবে না, এটা নিশ্চিত। আর যখন বিএনপি আজকে বিকেল থেকে যখন সমস্ত জায়গা দখল নেবে, তখন দেখবেন একটা অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হবে, জামাত ভার্সেস বিএনপি। সব ভোট কেন্দ্র তো খালি, ভোট তো পড়ে গেছে রাতে। তাহলে পরে 12টা অবধি যদি ভোট কেন্দ্র খালি থাকে, তাহলে 34-35% ভোট 12টা অবধি হয় কি করে? আসলে সেই যে আমি বলেছিলাম না, 53 থেকে 55% ভোট দেখানো হবে, বাকি আওয়ামী লীগ ভোট দেয়নি, ওই হিসেবটা মেলানোর জন্য এখন থেকে ইলেকশন কমিশন এটাকে বাড়াতে শুরু করে দিয়েছে। আমরা যখন 10টার সময় একটা লাইভ করছিলাম, তখনই আমরা শুনেছিলাম 14% ভোট পড়েছে। আমি বলেছিলাম যে 14% ভোট যখন ইলেকশন কমিশন বলছে, তার মানে ধরে নাও এটা 5 থেকে 6% ভোট পড়েছে। এবং দেখাও যাচ্ছে যে একটা বুথে 400 কতজন ভোটার আছে, সেখানে দুপুর 11টা পর্যন্ত ভোট দিয়েছেন 2 জন। একটা বুথের একটা ভোট কেন্দ্রে তো ভোটারই নেই, সেখানে সেনাবাহিনী ব্যাট বল নিয়ে ক্রিকেট খেলছে, যে আগামী বিশ্বকাপে সেনাবাহিনী একটা দল দেবে, সেখানে তার একটা প্র্যাকটিস হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী আবার একটা বিশ্বকাপে একটা আলাদা করে দল পাঠাবে বাংলাদেশ ছাড়া, তার প্র্যাকটিস হচ্ছে। বড় মজার একটা দেখলাম। তবে আপনারা নিশ্চিত থাকুন যে এই ভোট কেউ মান্যতা দেবে না, এই ভোট জলাঞ্জলি যাবে। এবং ইউনূসের হাল অত্যন্ত খারাপ হবে, যেটা গতকালকে আমি বলেছিলাম। ইউনূস নিজের কবর খুঁড়ছেন, ইউনূস নিজের কবরটি খুঁড়ে ফেলেছেন। ওই যে হাত পা নেড়ে নেড়ে উনি একবার চৈতন্য দেবের মতো উনি আনন্দ প্রকাশ করতে করতে হাঁটছেন না, ওটা হচ্ছে ওনার মস্তিষ্ক বিকৃতির একটা অভিপ্রকাশ। এখন আপনারা দেখতে থাকুন, আমরা আবার 4টে থেকে লাইভে বসবো। এই লাইভ যেটা হবে সেটা আমার এখানেও লাইভটা হবে, আপনারা সেটা দেখতে থাকবেন। সেখানে আমরা নতুন নতুন তথ্য আপনাদেরকে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব থেকে বড় কথা সাবধানে থাকবেন, ভোট কেন্দ্রের আশেপাশে যাবেন না। ধন্যবাদ।